নবম শ্রেণীতে পড়ুয়া আমার বড় বোনকে খালাতো ভাইয়ের সাথে একা বাসায় রেখে ১৫ দিনের জন্য বাবা মা ভারত বেড়াতে যায় শপিং করতে। কলকাতা, কাশ্মীর, দার্জিলিং, আগ্রা সহ অনেক জায়গায় ঘোরাঘুরিও করেছিল ১৫ দিনে, সাথে শপিংও করেছিল অনেক। চতুর্থ শ্রেণীতে পড়ুয়া আমাকেও বাবা মার সাথে করে নিয়ে যায় ভারতে। বড় আপাও যাওয়ার জন্য অনেক বায়না ধরেছিল, মায়ের পায়ে পর্যন্ত ধরেছিল তাকেও সাথে নেয়ার জন্য। কিন্তু বড় আপা যে ছিল ভীষণ মেধাবী, তাই মা বলেছিল ১-৫ দিনে লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যাবে। যদিও আপা তখন 9-এ পড়ে, তবুও পরের বছরের এসএসসি পরীক্ষার ভালো প্রস্তুতির জন্যই মা বড় আপাকে সাথে নেয়নি। মায়ের ইচ্ছে ছিল বড় আপা এত ভালো করে লেখাপড়া করবে যে ভবিষ্যতে মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হতে পারে। সেদিন ভারত বেড়াতে যাবার জন্য বড় আপার সে কি কান্না! যাওয়ার সময় আপার কান্না দেখে আমারও কান্না চলে এসেছিল। মা বলেছিল, বড় বোনের জন্য মায়া দেখাতে গেলে তোকেও রেখে যাব। আমার চাকরিজীবী মা একটু বেশি কঠোর ছিল। সেবার ভারতে অনেক মজা হয়েছিল, বিশেষ করে বাবা মা অনেক আনন্দ করেছিল। কিন্তু কে জানতো এই আনন্দই তাদের জীবনে সবচেয়ে বড় দুঃখ এনে দেবে। আমিও কিন্তু কম আনন্দ করিনি। তাজমহল দেখতে গিয়ে ভেবেছিলাম সম্রাট শাহজাহানের মতো একজন স্বামী আমার চাই। আর যদি তা না পাই তবে বিয়ের পরে যে কোনোভাবে স্বামীকে বুদ্ধি দিয়ে তাজমহলটা কিনে ফেলব। কিন্তু কখনো কখনো স্বামীর পরিচয় নিয়েও যে মানুষ প্রতারণা করে, এটা আমার জানা ছিল না। আর জানা ছিল না মিছেমিছি স্বামীর অধিকার নিয়ে কেউ সামনে আসতে পারে এটাও। আমার নাম নিপা। বর্তমানে আমি একজন চিকিৎসক। আমরা 2 বোন। আমার বড় বোনের নাম রূপা। আমার মা একজন স্কুল শিক্ষিকা আর বাবা ব্যবসায়ী ছিল। আমাদের 2 বোনের মধ্যে আমার বড় আপা একটু বেশি মেধাবী ছিল। ক্লাস 5 এবং 8-এ আপা ট্যালেন্ট পুলে বৃত্তিও পেয়েছিল। তখন দেখতেও অপূর্ব সুন্দরী ছিল আমার বড় আপা। 2003 সালে আমরা যখন ভারত বেড়াতে যাই তখন আমাদের বাসায় মোবাইল ফোন ছিল না। একটা ল্যান্ডফোন ছিল আমাদের বাসায়। কিন্তু ভারত যাবে বলে ব্যাগ গুছানোর সে যে কি তাড়াটাই না ছিল বাবা মায়ের। কয়েকদিন ধরে নষ্ট হয়ে থাকা ল্যান্ডফোনটা ঠিক করে যাওয়ার সময় আর বাবা মা পেল কোথায়? তাই ভারত গিয়ে বড় আপার সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি। আমরা যদিও সেখানে আমাদের আনন্দে কোনোরূপ কমতি রাখিনি। আর হ্যাঁ, বড় আপার জন্য কাপড় চোপড় কিনতেও একদমই ভুলে যাইনি। একজনের পরিচয় দিতে তো ভুলেই গিয়েছি। উনি হচ্ছেন আমার খালাতো ভাই শিহাব মাহমুদ, যাকে আমার বাবা মা বড় আপার সাথে একা বাসায় রেখে গিয়েছিলেন। উনি তখন অনার্স 3য় বর্ষের ছাত্র ছিলেন। এমন ভালো ছেলে দুনিয়াতে আর একটাও ছিল না। যদিও সেটা আমার মাখালাদের চোখে, আমাদের চোখে ছিল না। বাবা যদিও আমার দাদা দাদিকে বাসায় রেখে যেতে চেয়েছিলেন, কিন্তু 15 দিন খালাতো ভাই আমাদের বাসায় থাকলে একজন লোকের বাড়তি খরচ চালাতে হবে বাবা মায়ের, আর দাদা দাদি থাকলে 2 জনের বাড়তি খরচ চালাতে হবে, সাথে আবার ওষুধ খরচও লাগবে। মায়ের এসব যুক্তিতে বাবাও আর কথা বাড়ালো না। 15 দিন ছুটি কাটিয়ে যেদিন বাড়ি ফিরে এলাম সেদিন বাড়িতে ঢোকামাত্রই আমার খালাতো ভাই শিহাব সাহেব তার ব্যাগ নিয়ে আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। এমনভাবে রেডি হয়েছিলেন উনি যেন আমরা ঘরে ঢুকলেই উনি বের হয়ে যেতে পারেন। ভারত থেকে উনার জন্য মা গিফট, চকলেট, শার্ট কিনে এনেছিলেন। খালাখালুর জন্য কাপড় চোপড় কিনেছিলেন মা। সেগুলো উনাকে মা নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু ব্যাগ থেকে মায়ের সেগুলো খোলার সময়টুকুও উনি কালক্ষেপণ করতে পারলেন না। উনার সামনে পরীক্ষা আছে বলেই হনহন করে বেরিয়ে গেলেন। সত্যিই কয়েক মাস পরে উনার পরীক্ষাও ছিল। ওইদিকে বড় আপাকেও আই ওয়ান্ট ডিভোর্স। একটা হাঁটুর বয়সী অশিক্ষিত গ্রামের গাইয়া মেয়ের সাথে একই ছাদের তলায় আমি বসবাস করতে পারবো না। তুমি আমার যোগ্য না, আর না কখনো আমার যোগ্য হয়ে উঠতে পারবে। সবাই যখন আমার বউ দেখতে চাইবে তখন লজ্জায় মাথা কাটা যাবে আমার। তোমাকে কখনো আমার বউয়ের পরিচয় সবার সামনে দাঁড় করাতে পারবো। তাই আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। বাসর রাতে ঘোমটার আড়ালে থেকে কোনো পুরুষের কণ্ঠে ডিভোর্সের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল সুরা। সে অশিক্ষিত হলেও ডিভোর্সের মানে জানা আছে তার, যাকে গ্রামের মানুষেরা তালাক বলে। এই তালাক শব্দটা তার জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়েছে, বঞ্চিত করেছে বাবা মায়ের আদর ভালোবাসা থেকে। তার যখন 6 বছর বয়স কোনো কারণে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, অথচ তার বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল।
সুরা লোকমুখে শুনতে পেত তার মা নাকি তার বাবাকে ডিভোর্স দিয়ে অন্য একটা লোকের সাথে বিয়ে করে নতুন করে সংসার পেতেছেন। সুরা ছোট হলেও বুঝতে পারত তার মায়ের নামে মন্দ কথা বলছে লোকজন, কিন্তু মুখ বুজে সহ্য করা ছাড়া আর কিছু করার ছিল না সুরার। লোকে পরামর্শ দিয়েছিল সেলিম শেখকে দ্বিতীয় বিয়ে করার, কিন্তু তিনি সুরার কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করতে অস্বীকার করেন। বাবার আদর ভালোবাসায় মা ছাড়া বেড়ে উঠতে লাগলো সুরা। তার বাবা সেলিম শেখ কখনো তার চোখে পানি আসতে দেয়নি, বড্ড ভালোবাসত তার সুরাকে, কিন্তু সুরার কপালে যেন সুখ সহ্য হলো না। সেলিম শেখ বিদ্যুৎ অফিসে চাকরি করত, আর সেই বিদ্যুৎই তার বাবার প্রাণ কেড়ে নেয়। বাবা মাকে হারিয়ে একা হয়ে পড়ে 6 বছরের সুরা। তার মায়ের লাভ ম্যারেজের কারণে তার নানা নানি মামাদের সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক ছিল না। ছোট্ট সুরা কার কাছে যাবে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন সময় তার দুঃসম্পর্কের কাকা মনিরুল শেখ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুরাকে নিয়ে আসে নিজের গ্রামের বাড়িতে, কিন্তু তার ছিল অভাবের সংসার। ঠিকমতো 2 বেলা 2 মুঠো ভাত ও জুটত না তার। একে তো সংসারে অভাব অন্টনের মধ্যে আবার সুরাকে তাদের পরিবারে নিয়ে আসার জন্য মনিরুল শেখের স্ত্রী রহিমা বেগম যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন মনিরুল শেখকে। সুরাকে ঠিকমতো 2 বেলা 2 মুঠো পেট ভরে খেতে দিত না। পান থেকে চুন খসলেই গরম খুন্তির ছ্যাঁকা দিত। সব সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না সুরার কাছে। প্রতিনিয়ত কাকির অনাদর, অবহেলা, অত্যাচার, নির্যাতন সহ্য করে বড় হতে থাকে সুরা। হঠাৎ ঘোমটার আড়ালে থাকা পুরুষের মুখে আবারও তালাকের কথা শুনে অতীত থেকে বাস্তবে ফিরে আসে সুরা। লোকটার মুখে তালাক দেওয়ার কথা শুনে বুঝতে পারল এই লোকটা তার বর, যার সাথে আজ সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু তাকে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি তার। সুরা দেখতে নজর কাড়া সুন্দরী না হলেও যথেষ্ট সুন্দরী বলা চলে। ডাগর ডাগর চোখ, হাঁটু পর্যন্ত ঢেউ খেলা চুল, 5 ফুট 2 ইঞ্চির হালকা পাতলা গড়নের মিষ্টি একটা মেয়ে। সে জানে তার বিয়ে একটা বুড়ো 2 বাচ্চার বাপের সাথে ঠিক হয়েছিল। অবশ্য সুরার কাকা এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু সুরার কাকির লোভ আর জেদের কাছে হার মানতে হয়েছে তার। সুরার যার সাথে বিয়ে ঠিক হয়েছে লোকটা এলাকার চেয়ারম্যান। তার টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু অভাব একটা বউয়ের। তার বউটা ছোট মেয়েটার জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। তার বউ মারা যাওয়ার পর সুরার দিকে তার নজর পড়ে। সুরার কাকিকে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি। এটাও বলেন যে বিয়ের পর তাদের পরিবারের দায়িত্ব নেবেন তিনি। রহিমা বেগমকে আর লোকের বাড়ি বাড়ি গিয়েছি এর কাজ করতে হবে না। কথাটা শোনা মাত্র লোভে চকচক হয়ে ওঠে রহিমার মুখ। তিনি আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যান। বিষয়টা জানার পর সুরা তার নিজের ভাগ্যকে মেনে নিয়েছিল। যার এই পৃথিবীতে বাবা মা নেই তার সাথে এর থেকে ভালো আর কি বা হতে পারে, সুরা এটা খুব ভালো করে জানে। আর যাই হোক, চেয়ারম্যান তাকে কখনো ডিভোর্স দিতে চাইবে না। কিন্তু লোকটার মুখে ডিভোর্সের কথা শুনে সুরা তৎক্ষণাৎ ঘুমোটা ফেলে দিয়ে ডাগর ডাগর চোখে তার সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে যেন চমকে উঠল। সে মুখে হাত দিয়ে একটু জোরেই বলে উঠল, ও মোর খোদা, এ কি সুন্দর বেড়া মানুষ! এই সুন্দর বেডা মানুষ তুই কি আমার বর রে? আমি তো ভাবছিলাম আমার হয়তো কোনো বুড়ো ভুঁড়িওয়ালা লোকের সাথে বিয়ে হয়েছে, কিন্তু এখন তো দেখছি তুই অনেক সুন্দর রে, একেবারে সিনেমার নায়কের মতো। সুরার মুখে তুই তোকারি শুনে রেগে আগুন হয়ে গেল সাফায়াত দেওয়ান। সে কখনো ভাবেনি একটা হাঁটুর বয়সী মেয়ে তার সাথে এইভাবে তুই তুকারি করে কথা বলবে। সাফায়াত দেওয়ান রেগে গর্জন তুলে বলল, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কি করে আমার সাথে তুই তুকারি করার? তুমি জানো আমি কে? মনে হচ্ছে তুই আমার বর। কিসের বর? হ্যাঁ, কিসের বর? আমি তোমার বর নই। আমি মানি না এই বিয়ে। খুব শীঘ্রই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আবারও ডিভোর্সের কথা শুনে চোখ জ্বলে উঠল সুরার। সুরা বিছানা থেকে নেমে সাফায়াতের দিকে তেড়ে এসে বলল, ডিভোর্স যখন দিবি তখন বিয়ে করছিস কেন আমারে? বিয়ে করার আগে মনে ছিল না তোর? আমি কি তোর পায়ে ধরে কইছিলাম যে আমারে বিয়ে করো? কইনি তো এমন কথা, তাই না? তাহলে আর একবার যদি ডিভোর্সের কথা বলিস তোর মুখ আমি ছিঁড়ে দেব। এই আমি বলে রাখলাম। তুই সুরাকে চিনিস না। সুরা কি জিনিস? তোমার মতো বেয়াদব মেয়েকে চেনার কোনো ইচ্ছাও নেই আমার।
সাফায়াতের কথা শুনে সুরা তৎক্ষণাৎ তার শাড়ির আঁচলের নিচে থেকে একটা ছুরি বের করে সাফায়াতের দিকে এগিয়ে যেতেই সাফায়াত বলল, আরে আরে কি করছোটা কি? হা হা হা, সুন্দর বেডা মানুষ বুঝি ভয় পাইছে? এটা তোর জন্য না রে, এটা সাথে রাখছি ওই বুড়োর জন্য, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ভাবছিলাম বাসর রাতে বেডার বিয়ে করার শখ মিটিয়ে দেব, কিন্তু তোর জন্য আমার সেই ইচ্ছাটা পূরণ হলো না। তোমাকে তো ভেবেছিলাম তুমি হয়তো গ্রামের মেয়ে, সহজ সরল হবে, কিন্তু না, আমি ভুলছিলাম। তুমি একটা বিচ্ছুর থেকে ও ভয়ঙ্কর ফালতু একটা মেয়ে। আর একটা কথা, যদি তোমার ওই মুখ দিয়ে বের করো, তাহলে কিন্তু তোমার খাবার খাওয়ার জন্য নকল দাঁতের ব্যবহার করা লাগবে। আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু অবলা নারী না। তুই আমাকে অত্যাচার নির্যাতন করবি, আর আমি বসে বসে কি তোর সুন্দর চেহারা ধুয়ে পানি খাবো রে? আমি সোজা পুলিশের কাছে চলে যাব, তোর নামে মামলা দেব, তখন বুঝতে পারবি কত গোবরে কত গন্ধ। লাইক সিরিয়াসলি, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? এই সাফায়াত দেওয়ানকে, যে কিনা নিজেই একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার কথাটা যেন সুরা ঠিক হজম করতে পারল না। ততক্ষণাৎ সুরা জ্ঞান হারিয়ে সাফায়াতের বুকে ঢলে পড়ল।